আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের বল গতির চ্যাপ্টারটা আমি রিভিশন করিয়েছি। আজকে আমি কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা করাবো। তার আগে বল কাকে বলে আরেকবার বলে নিই, যে কোনো বস্তুর ওপর যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির অবস্থায় আসে বা আসার চেষ্টা করে তাকে বল বলে। যা প্রযুক্ত হলে বল সমান কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। কোনো বস্তুর ওপর এম ভরের বস্তুর ওপর যদি বল প্রয়োগ করলে তাতে এ ত্বরণের সৃষ্টি হয়, তাহলে প্রযুক্ত বল পি সমান হবে এম এ। এটা আমরা আগের চ্যাপ্টারে বল গতি চ্যাপ্টারে শিখেছি। আজকে আমি আসছি কার্যক্ষমতা শক্তি। প্রথমে বলছি কার্য কাকে বলে। কোনো বস্তুর উপর যা প্রয়োগ কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরল হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয়। এভাবেই কার্যর সংজ্ঞা দেওয়া হয়, কার্যকে এভাবেই ডিফাইন করা হয়। ধরলাম এটা একটা বস্তু, এর প্রাথমিক অবস্থান হচ্ছে এইখানে এ বিন্দুতে, এর ওপর পি বল প্রয়োগ করা হলো, তো বস্তুটার সরণ ঘটে বস্তুটা চলে এলো এই জায়গায় বি বিন্দুতে চলে এলো, এবং এর সরণ যেটা হলো সেটা হচ্ছে এস। পি বল প্রয়োগ করার ফলে এস সরণ ঘটে এ থেকে বিতে চলে এলো বস্তুটা। তাহলে এখানে কার্য সমান কত হবে? কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ পি ইন্টু এস। এইভাবে কার্যকে পরিমাপ করা হয়। কার্য কাকে বলে, কার্য কিভাবে পরিমাপ করা হয়। এবার হচ্ছে কার্যের যদি কোনো বস্তুর ওপর যদি অনুভূমিক তলের সঙ্গে কোণ করে একটা বল প্রযুক্ত হয়, কোনো বস্তুর ওপর যে কোনো একটা এফ বল আমি ধরলাম প্রয়োগ করা হলো, এবং বলের অভিমুখে প্রয়োগবিন্দুর সরণ হলো এস, তাহলে কৃতকার্য সমান এফ ইন্টু এস হবে। এখন প্রযুক্ত বল যদি অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ করে কার্য করে, থিটা কোণ করে প্রযুক্ত হয়, এটা অনুভূমিক তল, এর সঙ্গে এইভাবে প্রযুক্ত বলটা কাজ হলো এবং সেটা হচ্ছে থিটা কোণ করে বস্তুটা সরণ ঘটলো এইদিকে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? এক্ষেত্রে কৃতকার্য হবে বল ইন কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল এফ হচ্ছে এই অভিমুখে প্রযুক্ত বল, তাহলে এর এই উপাংশটা হবে কত? এফ কস থিটা। এফ এটা জ্যামিতির ব্যাপার, ক্লাস 10-এ আছে, আর ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে এফ, তাহলে এর এই দিকের উপাংশটা হবে এফ কস থিটা ইন্টু এস। এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে সরণ। তাহলে এটা আমি কি বললাম? বল যে সবসময় অনুভূমিকভাবে প্রযুক্ত হবে তা তো নয়, বলটা এইভাবে কোণাকুণি অর্থাৎ কোনো কোণ করে অনুভূমিক তলের সঙ্গে একটা কোণ করেও প্রযুক্ত হতে পারে। সেক্ষেত্রে অনুভূমিক এই বলটা অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা এবং তার সরণ হচ্ছে এস, তাহলে কার্য সমান এফ কস থিটা ইন্টু এস। এটা একটা মনে রাখতে হবে, তাহলে হয়ে গেল। যদি অনুভূমিক তলের সঙ্গে কোণ করে কোনো বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত হবে, এটা একটা বিষয় গেল। এবার আসছি কার্যের একক। তোমরা জানো যে কার্যের এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর্গ। জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক নিরূপণ দিতে পারে, যে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি হবে। সেক্ষেত্রে কি হবে? 1 জুল, যেহেতু এটা কার্যের একক, কার্য সমান কি? বল ইন্টু সরণ, তার মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে কি? 10⁵ ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন ইন্টু 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এটা হবে 10⁵ ইন্টু 100 মানে 10⁷ ডাইন সেমি মানে হচ্ছে আর। কার্যের এসআই একক হচ্ছে আর, তাহলে কার্যের সিজিএস একক হচ্ছে জুল, কার্যের এসআই একক হচ্ছে আর, এবং সেই সিজিএস আর এসআই একক অর্থাৎ আর্গ এবং জুলের মধ্যে সম্পর্কটা এইভাবে নিরূপণ করতে হবে যে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর। এগুলো মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। এবার একটা কথা, যে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। দেখো একটা বস্তু এখানে আছে, একে আমি ঠেলছি, বস্তুটা এই দিকে যাচ্ছে অভিমুখে, এটা হচ্ছে বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য, এই জিনিসটাকে আমি হাতে করে ধরে ওপরে তুলছি, অভিকর্ষ বল একে নিচের দিকে টেনে নামাতে চাইছে, আমি ওকে
ওপর দিকে তুলে কাজ করছি, তাহলে এই যে কার্যটা হলো সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। এটা হচ্ছে বলের দ্বারা কার্য। দুটো উদাহরণ আমি দিলাম, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এবার একটা কথা আছে যে কার্যহীন বল, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কার্যহীন বল বলতে কি, বল প্রয়োগ করা হলো, অনেক বল প্রয়োগ করা হলো, অনেকক্ষণ ধরে প্রয়োগ করা হলো, অথচ বলা হচ্ছে সেই বলগুলো কাজ করেনি। তাহলে এটা কখন হতে পারে না, যখন সরণ জিরো হবে। আমরা জানি কার্য সমান কি, বল ইন্টু সরণ। এখন বল যতই হোক, সরণ যদি জিরো হয় তাহলে কার্য কিছুই হবে না। এটা একটা কেস হতে পারে যে কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। এবার বল যতই হোক, সরণ তার শূন্য, সেক্ষেত্রে কোনো কার্য হবে না। সেক্ষেত্রে এই বলটাকে বলা হবে কার্যহীন বল। কখন এটা হতে পারে, একটা বস্তু এখান থেকে বল প্রয়োগ করে এখানে নিয়ে আসা হলো, এখান থেকে এখানে নিয়ে আসা হলো, আবার এখানে তাকে ফেরত আনা হলো, তাহলে এখানে সরণ কত, শূন্য। কারণ সরণ হচ্ছে বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তো এখানে প্রথম আর শেষ অবস্থান একই, তার মানে সরণ শূন্য। আর বল আমি যাই প্রয়োগ করি, এটা শূন্য হলে টোটাল গুণফলটাই শূন্য। এটা একটা কার্যহীন বলের উদাহরণ হতে পারে। আর একটা কি না, প্রযুক্ত বল আর বস্তুর সরণ যদি পরস্পর 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে বস্তুর সরণ হচ্ছে এদিকে, প্রযুক্ত বল হচ্ছে এদিকে। কেন না, সেক্ষেত্রে এইদিকে যে উপাংশটা এফ কস থিটা মানে কস 90, এই কোণটা 90, তাহলে এফ কস 90, তার মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ প্রযুক্ত বলের অভিমুখ আর বস্তুর সরণের অভিমুখ, বলের অভিমুখ এইদিকে হবে, প্রযুক্ত একটা জিনিসকে এইভাবে তুলে আছে, দিয়ে হাতে করে হেঁটে নিয়ে যাচ্ছি, একটা বাক্সকে এইভাবে তুলে হেঁটে নিয়ে যাচ্ছি, তাহলে প্রযুক্ত বল আর বস্তুর সরণ, প্রযুক্ত বল আর বস্তুর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। এক্ষেত্রেও কিন্তু কোনো কার্য হবে না, কারণ বলের একটা উপাংশ যেটা হবে সেটা হচ্ছে এফ cos 90, যার মান 0, cos 90 মান 0, সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করবে না এবং সেটাকে কার্যহীন বল বলা হবে। অর্থাৎ তাহলে দুটো কেস হলো, একটা হচ্ছে বস্তুর সরণও ঘটলো, বলও প্রযুক্ত হলো, তাও কার্য হলো না, কার্যের পরিমাণ শূন্য। আর একটা হচ্ছে বস্তুর সরণ ঘটলো কিন্তু বলও প্রযুক্ত হলো, কিন্তু তাতেও কার্য 0 হলো, কার্যহীন বল হয়ে গেল, কারণ পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। আর একটা বল প্রয়োগ হলো, অথচ বস্তুটার কোনো সরণই ঘটলো না, এক চুল এদিক ওদিক তাকে নড়ানো গেল না, স্থান পরিবর্তন করা গেল না, সেক্ষেত্রেও কিন্তু কার্যহীন বল বলা হবে। অর্থাৎ কার্যের পরিমাণ সেক্ষেত্রেও কিন্তু শূন্য থাকবে। এটা গেল কার্য। এবার ক্ষমতাটা কি না, কার্য করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়, এই রাশিগুলো কিন্তু মনে রাখা খুব দরকার। ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়, অর্থাৎ একক সময়ে যে কার্য করা হবে সেটা হচ্ছে তার ক্ষমতা। তাহলে ক্ষমতার একক কি হবে, কার্যের যে একক অর্থাৎ জুল পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে আর পার সেকেন্ড, এটাই হচ্ছে ক্ষমতার একক। এখন ক্ষমতা কি রকম রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? ক্ষমতা একটা স্কেলার রাশি, যেহেতু এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেই জন্য ক্ষমতার হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এই জুল পার সেকেন্ডকে আর একটা নাম আছে, চলতি নাম আছে, সেটা হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ডকে আবার ওয়াট বলা হয়, WATT, ওয়াট। ক্ষমতার এটা একটা ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, এসআই পদ্ধতি ব্যবহারিক একক। জুল পার সেকেন্ড থেকেই ওয়াট বলা হয়, 1 জুল পার সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট। এই এককগুলো মনে রাখতে হবে। এককগুলো কার্যের একক, ক্ষমতার একক। ক্ষমতার যেমন জুল পার সেকেন্ড, আর পার সেকেন্ড, তেমনি জুল পার সেকেন্ড থেকে আর একটা নামে বলা হয়, সেটা হচ্ছে ওয়াট। এগুলো মনে রাখতে হবে। আর একটা ক্ষমতার একক আছে, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, মনে রাখতে হবে। ক্ষমতার আর একটা একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান কত, 746 ওয়াট, বা আমি বলতে পারি 746 জুল পার সেকেন্ড, 746 জুল পার সেকেন্ড। এটা কিভাবে আসছে যদি আমাকে দেখাতে বলো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 1 হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার সমান কি ক্ষমতার একক, তার মানে হচ্ছে 550
বল 550 ফুট পাউন্ড, 550 ফুট পাউন্ড, এফপিএস পদ্ধতিতে একক, এটা 500 এফপিএস পদ্ধতিতে কার্যের একক ফুট পাউন্ড, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড এফপিএস পদ্ধতি, সমান হচ্ছে 550 ইন্টু 1 ফুট, 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড পার সেকেন্ড, 1 পাউন্ড পার সেকেন্ড। 550 ফুট, 550 ইন্টু 1 ফুট এত, সমান হচ্ছে 550 ইন্টু 1 ফুট মানে কত? 1 ফুট মানে হচ্ছে আমরা জানি 30.48 সেন্টিমিটার। তাহলে 1 ফুটকে সেন্টিমিটার করলে 30.48 সেন্টিমিটার 1 ফুট সমান। আর 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম ইন্টু 1 ফুটের জায়গায় এইটা লিখলাম 30.48 30.48 আর 1 পাউন্ডের জায়গায় আমি লিখব 453.6 গ্রাম পার সেকেন্ড, 453.6 গ্রাম পার সেকেন্ড। একে যদি আমি 981 দিয়ে গুণ করে দিই, 981, তাহলে এটা গ্রাম না করে এটা হয়ে যাবে ডাইন, DYNE ডাইন পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে, এইগুলো যদি গুণ করা হয় তাহলে 746 ইন্টু এগুলোকে সব গুণ করা হবে 550 30.48 453.6, তাহলে গুণ করলে হবে 746 ইন্টু 10 টু দি পাওয়ার সেকেন্ড আর পার সেকেন্ড। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর মানে 1 জুল, তার মানে 746 জুল পার সেকেন্ড। 10 টু দি পাওয়ার 7 আর মানে হচ্ছে 1 জুল, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে ওয়াট, তাহলে 746 ওয়াট। এই গেল হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে সম্পর্ক। প্রশ্ন আসতে পারে তোমাদের বা জানতে হবে যে হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে, এটা ডাব্লিউ ওয়াট, হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে সম্পর্কটা স্থাপন করো। তাহলে এইভাবে করতে হবে। প্রথমে লিখতে হবে 1 হর্স পাওয়ার সমান 550 ফুট পাউন্ড পার সেকেন্ড সমান 550 গণিতক 1 ফুট গণিতক 1 পাউন্ড পার সেকেন্ড সমান 550 গণিতক 30.48 সেন্টিমিটার। কোথায় পেলাম? 1 ফুট মানে এত সেন্টিমিটার ইন্টু 1 পাউন্ড মানে 453.6 গ্রাম, তাকে 98 দিয়ে গুণ করে 981 দিয়ে গুণ করে 981 দিয়ে গুণ করে ডাইন করলাম, গ্রাম এত গ্রামকে এগুলো ডাইন করলাম, ডাইন পার সেকেন্ড। সবগুলোকে গুণ করলে হবে 746 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড, আবার 10 টু দি পাওয়ার 7 আর্ক মানে হচ্ছে 1 জুল, 1 জুল, তারপরে এখানে 1 জুল করে দিলাম, 746 জুল পার সেকেন্ড মানে জুল পার সেকেন্ড মানে ওয়াট। লেগে গেল অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক। অশ্ব ক্ষমতা ক্ষমতার একক আর ওয়াটও কিন্তু ক্ষমতার একক। অশ্ব ক্ষমতা যেমন ক্ষমতার একক, ওয়াটও কিন্তু ক্ষমতার একক। তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু এইভাবে বের করতে হবে। এটা একটা বিষয় গেল। কার্য হলো, ক্ষমতা হলো, শক্তি আছে, কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। হ্যাঁ, কার্যের যা একক হবে শক্তিরও সেই একই হবে। তাহলে কার্য, ক্ষমতা এবং শক্তি তিনটে মূল রাশি নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এবার আমি আসছি কৃতকার্য নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে কি? কৃতকার্য নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আবার আমি প্রশ্নটা বলছি, কৃতকার্য নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে কি? কৃতকার্যের মান নির্দেশতন্ত্রের উপর নির্ভর করতে পারে। যেমন এক ব্যক্তি লিফটে করে উপরে উঠছে, তাহলে লিফট সাপেক্ষে ব্যক্তির কোনো স্মরণ হয় না। যদি লিফটের সাপেক্ষে ভাবি তাহলে ব্যক্তির কোনো স্মরণ হয় না। সুতরাং গতিশীল লিফট একটি নির্দেশতন্ত্র হিসেবে বিবেচিত হলে এখানে কোনো কার্য হচ্ছে না, কৃতকার্য শূন্য, যেহেতু ব্যক্তিটার স্মরণ হচ্ছে না। বোঝা গেল? প্রশ্নটা হচ্ছে নির্দেশতন্ত্র যে ফ্রেমে আছে, যে জায়গায় আছে, তার উপর কি কার্য ডিপেন্ড করে, নির্ভর করে? হ্যাঁ করে। কিভাবে? এক ব্যক্তি লিফটে আছে, লিফটটা উপরে উঠছে, লিফটের ভিতর একে অপরকে যখন দেখবে স্থির অবস্থায় দেখবে, তার মানে বল ইন্টু স্মরণ, এখানে স্মরণ 0, তার মানে কৃতকার্য 0। অথচ বাইরে থেকে যদি দেখা হয় সেই ব্যক্তিটা কিন্তু উপরের দিকে উঠছে,
অর্থাৎ তার স্মরণ হচ্ছে এবং বল প্রযুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্য হবে। তাহলে একই বস্তুর ক্ষেত্রে দুরকম ফলাফল এলো, একবার এলো কার্য শূন্য, আর একবার এলো কার্যর মান আছে। তাহলে এটা বোঝা গেল যে নির্দেশ তন্ত্রের ওপর, ফ্রেমটার ওপর যে জায়গায় ব্যক্তিটি আছে সেই ফ্রেম বা নির্দেশ তন্ত্রের ওপর কৃত কার্যের পরিমাণ নির্ভর করে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে বাইরে থেকে বল প্রয়োগ ছাড়া কোনো বস্তুর গতিশক্তি বৃদ্ধি করা যায় কি? উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। বাইরে থেকে বল প্রয়োগ, আমরা জানি যে একটা বস্তু যাচ্ছে, তাকে বল প্রয়োগ করলে তার গতি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে যাবে। তো বাইরে থেকে বল প্রয়োগ না করে বস্তুটার গতিশক্তি কি বাড়ানো যাবে? তাহলে সেটাকে বলতে হবে। কিরকম উত্তরটা হবে? বাহ্যিক বলের অনুপস্থিতিতে ও বস্তুর আভ্যন্তরীণ বলের ক্রিয়ায় গতিশক্তি বৃদ্ধি পেতে পারে। বাহ্যিক বল অনুপস্থিত, কিন্তু বস্তুর আভ্যন্তরীণ যে বল আছে তার জন্য তার গতিশক্তি বাড়তে পারে। যেমন বোমা বিস্ফোরণের ফলে যে টুকরোগুলো বিভিন্ন দিকে ছুটে যায়, তাদের সম্মিলিত গতিশক্তি বোমার প্রাথমিক গতিশক্তি অপেক্ষা বেশি। বস্তুর অভ্যন্তরীণ শক্তির একটি অংশ গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে এরূপ ঘটে। তাহলে কি জিনিসটা দাঁড়ালো? একটা বোম আছে, এখন তার যা গতিশক্তি, স্থির অবস্থায় আছে, গতিশক্তি একটা মান আছে তার, কিন্তু যখন বিস্ফোরণ হলো তখন তার টুকরোগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটা টুকরোর গতিশক্তি বেড়ে গেল এবং সবগুলো যোগ করলে যে গতিশক্তি পাবো সেটা বোমের গতিশক্তির থেকে অনেক বেশি। অথচ এখানে আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না। কিভাবে হলো? বোমের মধ্যে যে শক্তি ছিল, আভ্যন্তরীণ শক্তি, এখানে বলা যেতে পারে রাসায়নিক শক্তি, সে কিন্তু তার গতিশক্তি বাড়িয়ে দিল, অথচ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হলো না। তাহলে এই প্রশ্নটা কি ছিল? বাইরে থেকে বল প্রয়োগ না করে কোনো বস্তুর গতিশক্তি কি বাড়ানো যায়? একটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে তার উত্তর হবে এইটা, যে বাইরে থেকে বল প্রয়োগ না করেও একটা বস্তুর গতিশক্তি বাড়ানো যেতে পারে। আর একটা লাস্ট প্রশ্ন আমি আজকে আলোচনা করছি, কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে গতিশক্তির কি পরিবর্তন হবে? কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে তার গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? এটা হচ্ছে আজকের প্রশ্ন, শেষ প্রশ্ন। এটা একটা প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। দেখ, তাহলে মনে করি ভর m আর বেগ v, তাহলে গতিশক্তি কত হবে? হাফ m v স্কয়ার। এবার যদি আমি এর ভর 3 গুণ করি, ভর যদি 3m হয় আর বেগ যদি একই থাকে, তাহলে গতিশক্তি কত হলো? হাফ m v স্কয়ার। তার মানে হাফ ইন্টু 3m v স্কয়ার, অর্থাৎ হাফ m v স্কয়ারটা এক জায়গায় থাকছে এইটার সঙ্গে, আর 3 গুণ হচ্ছে। তাহলে ভর যদি 3 গুণ হয় তাহলে গতিশক্তিও কিন্তু 3 গুণ হবে। এটা বোঝা গেল। ভর যত গুণ বাড়বে কোনো গতিশীল বস্তু, প্রশ্নটা ছিল যে কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে। তাহলে সমাধান করে দেখা গেল যে কোনো গতিশীল বস্তুর ভর যত গুণ করব তার গতিশক্তি তত গুণই কিন্তু বাড়বে। এটা একটা গেল। আর একটা প্রশ্ন আছে যে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় বস্তুটির বেগ কি বস্তুটির ভরের উপর নির্ভর করবে? একটা বস্তু উপর থেকে নিচেই পড়ছে, তার বেগ তার ভরের উপর নির্ভর করবে কি করবে না? কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় পৃথিবী তার উপরিস্থ সব বস্তুকেই একই অভিকর্ষর বলে টানে, বস্তুটির বেগ ভরের উপর নির্ভর করে না।
অর্থাৎ কোনো বস্তু যখন ওপর থেকে নিচের দিকে টানবে, একই বেগে পৃথিবীর সব বস্তু কি তার কেন্দ্রের দিকে নিচের দিকে টানবে। সেই জন্য এখানে বস্তুর ভরটা কোনো ব্যাপার নয়, কোনো বিষয় নয়। তাহলে কোনো বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়বে তখন বস্তুর ভর এখানে বাধাহীন জায়গায়, উত্তরটা কিন্তু নির্দেশতন্ত্রটা হবে বাধাহীন জায়গায়, মনে রাখতে হবে। সেক্ষেত্রে বস্তুর বেগের ওপর ভরের কোনো প্রভাব থাকবে না। তাহলে এই ধরনের কার্যক্ষমতা শক্তির এই প্রশ্নগুলো আজকে আলোচনা করা হলো। পরের ক্লাসে এই টাইপের আরো কিছু প্রশ্ন নিয়ে আমি ক্লাস রিভিশন করব।